আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাপ পরায় রাখছে আমার বাবাটারে। আমার বাবাকে রাস্তায় ফেলে রাখছেন 3 দিন ধরে, তাকে ভর্তি নেন নাই, তাকে বলছে সে রিকভার করছে, একবার জেলে পাঠায় আবার পিজিতে আনে এই অবস্থায়, তারপরে জেলখানা থেকে রেফার করা হয়েছে ওনাকে শেষ মুহূর্তে আর কি, এটা হলো গতকালকে, যে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো তখন প্রথমে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন উনি, তখন তাকে ওয়ার্ডে রাখছে, তাকে বেডও দিতে চায়নি, বলছে যে আপনারা যদি তাকে রাখেন তাকে ফ্লোরে রাখতে হবে, এছাড়া উপায় নেই, তাকে হ্যান্ডকাপ পরাই রাখছে। আমার বাবা আমাকে বলছেন যে শক্ত থাকো বাবা, ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হবে না। এরপরে তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে আজকে ভোরবেলা মৃত্যুবরণ করেছে, আমাদের জানায় নাই, ডাক্তাররা কিচ্ছু জানায় নাই, খালি সকাল 8টার সময় আমার বড় বোনকে ফোন করে বলছে যে আপনারা আসেন, জরুরি দরকারি। তো আমার বাবা অনেক শক্ত একজন মানুষ, তার এইভাবে যাওয়ার কথা না। সে তখন যখনই তার জামিনের কথাও বলছি, আমরা সবসময় বলছি যে আমার নেত্রী না সফলতা, আমি চাই না, আমি বের হতে চাই না। উনি উনি অনেক শক্ত মানুষ, ওনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটারে গাড়ি দিয়ে নিয়ে আসছে, নিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বেড়ায় ফেলছে আমার বাবাটারে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক, আল্লাহ আপনি আর কিচ্ছু বলবো না, আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার বাবার জন্য। বাবাকে যেদিন গ্রেফতার করা হয় তখন কি তুমি দেশে ছিলে? না, তখন দেশে ছিলাম না, আমি আগস্টের 30 তারিখে আমি দেশ থেকে বের হয়েছি, অগস্টের 30 তারিখে বিমানবন্দর দিয়ে বের হয়েছি। আমি তখন ছিলাম না দেশে, আমার বাবা ছিলেন। আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন নাকি, বলছে না আমার কোনো কিছু হারানোর নাই, আমি কোনো কিছু লুকায়ও নাই, আমার কোনো কিছু গোপন করার নাই, বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। উনি বাসায় ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট হয়েছে। ওনার শারীরিক গ্রেফতারের সময় কি কি শারীরিক সমস্যা ছিল? গ্রেফতারের সময় তখন গ্রেফতারের সময় কোনো সমস্যা ছিল না, আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ, উনি হাসি খুশি হ্যাপি একজন মানুষ। সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না। ব্যারিস্টার সুমন সাহেব, উনি আমার বাবার সাথে রুমমেট ছিল, আমার বাবা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে উনি দেখভাল করতো আমার বাবাকে, আস্তে আস্তে নুয়ে পড়ছে আমার বাবাটারে এইভাবে টানা হেঁচড়া করতে করতে। ডেঙ্গুর পরে তার ডায়াবেটিস হাই ছিল, তাকে যদি একটু রেস্ট দেওয়া হইতো, একবার যদি অ্যাডমিশন নেওয়া হইতো, একবার যদি পিজিতে অ্যাডমিশন নিত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। একবারও নেয়নি তাকে। 2011 সালে, জি 2011 সালে। ওগুলা কোনো সমস্যা ছিল না, শুধু আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ওইটার থেকেও সুস্থ হয়েছে, ডেঙ্গুও ঠিক হয়েছে, কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসাটা করবে তারা এই চিকিৎসাটা আর করেনি। হলো ব্রিগেডিয়ার নোমান, উনি মেনলি এইসব কাজ করেছে। আমি এক ছেলে, আমার 2 বোন, তারা দেশেই আছেন, তারা আজকে দাফন করে আসছে আমার বাবারে। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হয়েছে, ওসি সাহেবকে ফোন করতে হয়েছে, তারা জোর জবরদস্তি বলছে যে 100 মানুষের বেশি যে না হয়, আগে দাফন করেন, 2 থানায় জানাজা পড়া যাবে না। তাদের হাজার মানুষের দোয়ায় সবাই ছিল, দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাপ পরায় রাখছে আমার বাবাটারে।
আপনারা দোয়া করেন, বাস আপনাদের কাছে দোয়া। তুমি 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 কখন খবর পাও তোমার বাবা নেই? আমি সকালবেলা, আমি সকাল ভোরবেলা অ্যাকচুয়ালি ভোর 6টার সময় আমি খবর পেয়েছি। আমাকে কেউ বলে নাই। আমার যারা লোকজন ছিল তারা খালি বলতেছে আপনার বোনদের আসতে বলেন, পরে কথা বলবো, পরে কথা বলবো। তখনই আমি বুঝেছি আমার বাবা নাই। তখনই বুঝেছি আমার বাবা নাই। সে আইসিইউতে ছিল গত রাত্র, অনেক মানুষজনের সাথে কথা বলছে, সবার নাম পরিচয় জানছে। যতবার তাকে নার্স জিজ্ঞেস করছে আপনার নাম কি, সে একেবারে জোরে বলছে আমার নাম অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এভাবে কথা বলছে সে, এভাবেই কথা বলছে সে। আজকে সে হঠাৎ করে কি হলো, কোনো লাইফ সাপোর্ট নাই, কিচ্ছু না, কেন জানি না কি হলো, আমাদের কোনো ধারণা নেই। আপনারা আসছেন, আপনারা জানেন। সাদি, তুমি একটু তুমি জি সাদি, তুমি একটু বুঝতে পারছেন। তুমি আজকে আজকে বলছো উনি মারা গিয়েছেন গতকালকে, তাই তো? জি, গতকালকে মারা গেছে। জি গতকালকে। জি। আর তোমার সাথে সর্বশেষ কবে কথা হয়েছে তোমার বাবা? আমার সাথে 3 দিন আগে কথা হয়েছে, হুইল চেয়ারে ছিলেন উনি তখন। তো উনি পিজি সামনে বসেছিলেন। আমি আপনাদের ভিডিও টিডিও সব পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে সব ছবি আছে। তো বলছে যে বাবা তুমি শক্ত থাক, এতটুকুই বলছে, চিন্তা করো না। আর বলছে যে আমার নিয়ে চিন্তা করো না, আমার জামিন টামিন কিছু দরকার নাই, যেদিন নেত্রী আসবে ওই দিন আমি বাইরে হবো, এছাড়া আমি বাইরে হবো না। এই কথাই বলছে। ওনার নামে মামলা কয়টা ছিল সর্বমোট? ওনার নামে মামলা একাধিক ছিল, 4টা ছিল, মার্ডার কেস ছিল। তার নামে কোনো দুর্নীতি মামলা নেই, না আমার নামে কোনো দুর্নীতি মামলা আছে। তো যেগুলা মামলা সবই এগুলা বানোয়াট, যেখানে সে জীবনে উপস্থিত ছিলেন না, জীবনে এই ব্যাপারে কথাও বলেন নাই। আমি নিজে জানি আমার বাবা তখন ওই যেই সব টাইমে মামলা দিয়েছে উনি অসুস্থ ছিলেন, উনি অবস্থা খারাপ ছিল। ওনাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল? বাসা থেকে অ্যারেস্ট করেছে, বাসা, উনি কোথাও যাননি। ঢাকার বাসায় না নরসিংদীর বাসায়? ঢাকার বাসা থেকে, ঢাকার বাসা থেকে। ওনাকে অনেকবার বলা হয়েছে উনি যাবেন নাকি কোথাও, উনি বলছে না বাবা আমার কোনো কিছু লুকানোর নাই, আমি কোথাও পালাবো না। কথাই বলছে সবসময়, এই কথাই বলছে, আমার কোনো কিছু লুকানোর নাই, আমার কি পাবে, আমার কি দেখবে, আমি কোথাও যাবো না, এই বয়স এই বলছে খালি। আজকে এত বিপদের মধ্যেও এত মানুষকে থ্রেট করা হয়েছে, অ্যারেস্ট করা হবে, এই করা হবে, সেই করা হবে, হাজারো মানুষের ঢল আজকে ছিল, তা জানা যায় আল্লাহর রহমত। যে জানাজা হলো, যে জায়গাটা জানাজায় প্রথম হয়েছে হলো আপনার গুলশান আজাদ মসজিদে, বাদেশা, তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা, আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি, আমার বড় আব্বার স্কুল মাঠ, শুক্র মাহমুদ উচ্চ বিদ্যালয়। তো মনোদ্দি থানা এটা। যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো মনোদ্দি দুই জায়গায় হোক, তো বেলাবোতে তো আমাদের পারমিশনই দেয় নাই, তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবোতে হবে না। তারপরে মনোদ্দিতে যখন মাইকিং করতেছিল মাইকটাইকও নিয়ে চলে গেছে তারা, পুলিশ মাইকিংও করতে দেয়নি আমাদের, আমার বাবার জানাজার। তো তার দাদার স্কুল যেটা শুক্র মাহমুদ উচ্চ বিদ্যালয়, ওইটার মাঠেই তার জানাজা হয়েছে। মনোহরদীতে যারা মাইক কেড়ে দিল, অনুমতি দিল না, এরা কারা? এরা পুলিশ। পুলিশ। মনোহরদীর ওসির নামটা কি? আমি ওসি সাহেবের নাম জানি না, জেনে আপনাকে জানাবো। বেলাবোর ওসি সাহেবও নিষেধ করেছেন, জানাজার কথা বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না বেলাপথে, আপনারা জানেন এই সেই অ্যারেস্ট হলে আমরা কিছু জানি না। তো আমরা তো জীবনেও চাই না যে আমার বাবার কারণে বা আমাদের কারণে কেউ সমস্যায় পড়ুক। তবুও যারা মন থেকে ভালোবাসে তোমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, সেই দেশে স্বাধীন করছে, তার জানাজা করতে দিবি কিনা? তাকে বারে বারে বলা হচ্ছিল যে সকাল 7টার মধ্যে দাফন করে, জানাজা ঘরের মধ্যে ছাড়তে বলা হয়েছে। জানাজা ঘরের মধ্যে করতে বলা হচ্ছিল? নিজ বাড়িতে জানাজা ছোট করে করতে বলছে, 100 জনের বেশি মানুষ হতে পারবে না।
এই মাইকিং বন্ধ করে কোন সময় মাইকটা কেড়ে নেয়, কখন এটা? আজকে আজকে আপনার কালকে রাত্রে মাইক কেড়ে নিয়ে গেছে। কালকে রাত্রে থেকে মাইকিং শুরু হয়ে গেছিল, কিন্তু এখানে আমার মানে প্রথম জানাজার পর থেকে গুলশানের তারপরে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে তারা। তুমি তো তোমার বিদেশের জায়গা থেকে বসে তোমার বাবা জানাজা ফেসবুকে দেখতেছে, তাই না? জি, আমি ভিডিও কলে দেখতেছিলাম মেনলি। আমার কিছু বলার নাই। আমাকে আমাকে আমার বোনরা, আমার আত্মীয় স্বজন বলছে তুমি কোনো পোস্ট দিবা না। আমি দোয়াও চাইতে পারি না। আমার বাবা যখন অসুস্থ, তাহলে যদি ওনাকে চিকিৎসা ঠিক মতো না দেয়, এজন্য দোয়াটাও চাইতে পারি নাই কারো কাছে, বলতেও পারি নাই কারো কাছে আমার বাবা অসুস্থ। খালি চুপ করে দেখছি তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলছে চাচা, অসুস্থ মানে মেরে ফেলছে। আমার বাবা অসুস্থ ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না। চিন্তা করতে পারো সাদি জেলখানায় একজন ডিভিশনারি, ওরা তো মন্ত্রী ছিলেন, নীতি ছিলেন, ডিভিশন প্রাপ্ত একটা মানুষ। কত অবস্থা থাকলে জেলখানায় ও ডিভিশন প্রাপ্ত ছেলে একজন ডেঙ্গু হয়। জি জি, সেটাই। ডেঙ্গু হওয়ার পর 2 দিন রেখে তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তাকে 3বার আনা হয় কেরানীগঞ্জ থেকে পিজি হাসপাতালে প্রত্যেক দিন। এই গরমের মধ্যে একটা অ্যাম্বুলেন্স, যেখানে কোনো রকম কোনো সুবিধা নেই, খালি একটা খাট, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার, এছাড়া কিচ্ছু নাই। তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়। তাকে মানুষের ভিতর দিয়েই একটা হুইল চেয়ার দিয়ে টেনে হাসটা নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার হাতে হাত খোলা পড়ানো। এইভাবেই আমার মন বলছে আমার বাবা এই কষ্টের থেকে দূরে আছে, শান্তিতে আছেন। উনি শান্তি মতো গিয়েছেন, হাসি মুখে গেছেন। মানুষ ভালোবাসে তাকে। আমি মানুষের কাছে দোয়া চাইছি, আমার বাবা শান্তিতেই গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাই সবার কাছে, এই আর কিছু না। তোমার কথায় আমরা বুঝলাম সেইখানে একজন সাক্ষী আছে, তার চিকিৎসা নিয়ে সুমন। সুমন যে ধরনের জি জি, সুমন যদি কোনোদিন বাইরে আসতে পারেন, তার কাছে আমরা শুনতে পারবো, আরো বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই অবশ্যই, কোনোদিন বাইরে আসতে পারলে সুমন। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি অনেক আমার বাবার অনেক খেদমত করেছেন, আমার বাবা নিজে বলছে। তো ওনার জন্য দোয়া করি। তো আজকে আমার বাবার কোনো সমস্যা ছিল, তাকে এইভাবে অসুস্থ করে মারা হয়েছে, আর কিচ্ছু না। এটাই সত্য, এটাই আমি জানি। আজকে আমি বললাম আপনার এখানে। হত্যাকাণ্ড মনে করো, এটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমাদের কথা হয়েছে, দলীয় মানুষের সাথে কথা হয়েছে, এবং আমি ব্যাপার নিয়ে অনেক দূর যাব। আমি আন্তর্জাতিক ভাবেও যাব। তার সাথে যেই কাজ করা হয়েছে, তাকে যেই অমানবিক, তাকে যেই টর্চার করা হয়েছে, আমি এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ। আমি অভিযোগ করব, যেখানে যেখানে অভিযোগ করা আমি করবো। আমরা জীবনে এগুলা করি নাই। আজকে আমরা ক্ষমতা থাকতেও আমার বাবা কেউ দেখি নাই জীবনে এইভাবে করতে কারোর সাথে। আমরাও জীবনেও চিন্তা করিনি আজকে তার সাথে যেই ব্যবহার, তার এই অবস্থায়, তার এই বয়সে 7 দিনে আমার বাবারে মেরে ফেলছে। 7 দিনে মেরে ফেলছে আমার বাবা, 7 দিনে। কি বলা হচ্ছিল, কেন অ্যাডমিশন দিবে না তারা? ডাক্তার, জেলখানার ডাক্তার যিনি ছিলেন, উনি রেফার করছে পিজিতে। পিজিতে মানুষজন দিয়ে বলানোর পরে সকালবেলা ভর্তি করেছে। বিকালবেলা আমার বোনরা যখন বাসায় ফেরত এসছে, তাদের আবার ফোন করে বলা হয়েছে যে আমার বাবাকে কি আবার ফেরত পাঠানো হয়েছে, কারণ সে সুস্থ। সকালবেলা ভর্তি করা হয়েছে, বিকালবেলা ফেরত পাঠাচ্ছে।